নমস্কার বন্ধুরা, গেম উইক গুরুজের আরো একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত। গেম উইক গুরুজ ঠিক যেখানেই হয় বাঙালির ফুটবল আড্ডা শুরু। আজকের ভিডিও টপিক যেমন আপনারা দেখতে পাচ্ছেন, মোহনবাগানের নেভার এন্ডিং ইনজুরি লিস্ট। আশিস রায়, অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্ট, এদের রিপ্লেসমেন্ট কি হবে? জামশেদপুর ম্যাচে থেকে কি এক্সপেক্ট করতে পারে পারে মোহনবাগান এবং মোহনবাগান সমর্থকরা, এবং আরো কি কোনো নতুন প্লেয়ার ইনজিওর্ড হলো মোহনবাগানের দলে? সবকিছুর উত্তর পাবেন এই ভিডিওতে, তাই তাই ভিডিওটা লাস্ট অব্দি দেখুন এবং গেম উইক গুরুজকে সাবস্ক্রাইব করুন, যাতে এইরকম ইউনিক কন্টেন্ট আপনারা প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে নিজেদের হাতের মুঠোয় পেয়ে যান। তাহলে বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তো যেরকম আমরা জানি, আগামী 23শে নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গন, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম কলকাতায় মুখোমুখি হবে কারেন্টলি আইএসএল এর সেকেন্ড টিম ভার্সেস আইএসএস ভার্সেস আইএসএল এর সেভেন্থ টিম, যারা হচ্ছে মোহনবাগান এবং জামশেদপুর। এবং দুটো টিমই কারেন্টলি নিজেদের বেস্ট শেপে নেই। জামশেদপুর যেরকম লাস্ট দুটো গেম উইক 5 গোল খেয়ে হারার পরে একটা একটা তাদের যে অসাধারণ অশ্বমেধের ঘোড়া ছুট ছুট ছিল ইন দি আইএসএল, সেটা কিন্তু বেশ বড়সড় ধাক্কা খায়। উল্টো দিকে মোহনবাগান, যারা কিন্তু মোহামেডান এবং ইস্টবেঙ্গলকে হারিয়ে একটা 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 জেতবার একটা একটা কনসিস্টেন্ট রানে ছিল, তারাও কিন্তু উড়িষ্যার সাথে পয়েন্ট ভাগাভাগি করে আসে ভুবনেশ্বর থেকে। তো এই গেম উইকটা, এই ম্যাচটা খুবই ক্রুশিয়াল হবে দুটো টিমের জন্যই, এই বিকজ এই ম্যাচটা থেকে দুটো টিমই চাইবে জয়ের ধারায় ফেরত আসতে। তো দেখে নেওয়া যাক জামশেদপুরের অ্যাসপেক্টস এবং জামশেদপুরের কি স্ট্র্যাটেজি হতে পারে ফর দি আপকামিং গেম। তো সিজনের শুরু থেকেই জামশেদপুরের মূল অস্ত্র ছিল অ্যাটাক, আর জামশেদপুরের কাছে স্ট্র্যাটেজি ছিল অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। এবং খালিদ জামিল ওইভাবেই কিন্তু সিজনের শুরু 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 থেকে ভালো সাকসেস পেয়েছিল গোয়া, ম্যানচেস্টার, মুম্বাই সিটি, এই দুটো দলকে দলকে হারানোর পরে। তারা তারা যদিও আহ, উড়িষ্যার কাছে আটকে যায়, কিন্তু তারপরের ম্যাচগুলো ইস্টবেঙ্গলকে হারিয়ে এবং হায়দ্রাবাদকে হারিয়ে তারা কিন্তু তাদের আইএসএল এর শুরুটা কিন্তু 5টার মধ্যে 4টে ম্যাচ জিতে বেশ সলিড হয়েছিল। আর যে অ্যাটাকিং গেমটা খালিদ জামিল এবং জামশেদপুর খেলছিল, সেটা রেড মাইনাসদেরকেও বেশ উপভোগ করছিল, এবং এবং আইএসএল ফ্যান্সরাও ফাটিয়ে এনজয় করছিল। তো আমার মনে হয় যে এই যে ভালো পারফরমেন্স তাদের, তার পিছনে একটা বড়সড় রোল ছিল জর্ডান মারের, এবং অবশ্যই দুটো উইঙ্গার ইমরান খান ও মোহাম্মদ সানানের। যদি আমরা প্রত্যেকটা ম্যাচ দেখি, লাইন আপ দেখি জামশেদপুরের, তো জর্ডান মারে, ইমরান খান, মোহাম্মদ সানান সবচেয়ে ক্রিটিক্যাল। কারণ জর্ডান মারে অনেকটা আপনার গ্রেট স্টুয়ার্টের মতো, মোহনবাগানের গ্রেট স্টুয়ার্টের মতো, যে একটু পিছন থেকে অপারেট করতে পারে এবং যে কিন্তু সিভেরিওকে রিলিজ করতে পারে, সিভেরিওর যে ডার্টিং রানস গুলো নেয় সেগুলোকে খুঁজতে পায়, খুঁজবার ক্ষমতা রাখে। এবার মোহাম্মদ সানান আর ইমরান খান মানে পাগলের মতো দৌড়াতে পারে উইংয়ে, ওঠা নামা করে অক্লান্ত পরিশ্রম করে নিজেদের টিমকে জিতবার জন্য প্রচন্ড সাহায্য করে। তো কিন্তু আমরা যদি লাস্ট দুটো ম্যাচ দেখি, যেটা ছিল চেন্নাই এবং অবশ্যই আমাদের তার আগের গেমটা, যেখান থেকে বেঙ্গালুরুর ডিপটা শুরু হয়েছে, দুটো দুটো ম্যাচেই 5টা করে গোল খেয়েছে জামশেদপুর, এবং তাদের যে ভালো স্টার্টটা হয়েছিল সেটার কিন্তু একটা বড়সড় ধাক্কা খেয়েছে এখানে। তো এটার একটা বড় রিজন হচ্ছে যে জামশেদপুর, যদি আমরা শুরু থেকেই দেখি, তারা অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স করে খেলছিল, তো সেই জন্য তারা যেরকম গোল খাচ্ছিল সেরকম গোল করছিল। কিন্তু কোনো টিম যদি যদি তাদের থেকে অ্যাটাকিং ওয়াইজ বেটার হয়ে যাচ্ছে, বা ডিফেন্সকে যদি মুহুর্মুহু অ্যাটাক করে যাচ্ছে, তাহলে কিন্তু একটা চাপের মুখে পড়ে যাচ্ছিল আহ, খালিদ জামিলের জামশেদপুর। এবং এবং সৌরভ দাসকে কিভাবে ইউজ করবে, এটাও কিন্তু সৌরভ দাস, রে টেচিকাওয়া, এই যে কম্বিনেশনটা কিভাবে কিভাবে খেলাবে খালিদ জামিল, সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল হবে। আই এম শিওর জামশেদপুরের কাছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। মোহনবাগানের ডিফেন্সটাও খুব একটা অর্গানাইজ, ডিফেন্সিভলি খুব অর্গানাইজ নয়, তাদের চোটের তালিকা যেরকম আমি বলছিলাম বেশ লম্বা। এবং এইটা কিন্তু একটা ভালো সময় যে খালিদ জামিলের জন্যে, যে এই মোহনবাগানের সাথে ম্যাচটাতে থেকে একটা একটা পজিটিভ পারফরমেন্স নিয়ে আসা। যদি আমরা পরিসংখ্যানের দিকে দেখাই, মোহনবাগান আর জামশেদপুর এখনো অব্দি কিন্তু 8বার আইএসএল এ মুখোমুখি হয়েছে, 4বার জিতেছে মোহনবাগান, 3বার জামশেদপুর, এবং একবার খেলাটি ড্র হয়েছে। তো জামশেদপুরের কাছে একটা ভালো চান্স আছে
নিজেদের, বিকজ জামশেদপুর একটা অনেক বড় সড়ো রেস্টও পেয়েছে, একটা বড় সড়ো টাইম পেয়েছে প্রিপেয়ার করার, নিজেদেরকে জয়ের ধারায় ফিরিয়ে আনার, এবং এবং যে পরিসংখ্যানটা আছে সেটাকে চার চার করবার। বাগানকে নিয়ে যদি কথা বলি, তো মোহনবাগানের সিজনের শুরুটা তো সেরকম সলিড হয়নি, কিন্তু আস্তে আস্তে তারা নিজেদের ফর্ম খুঁজে পায় এবং ব্যাক টু ব্যাক ডার্বি ম্যাচ জিতে তারা কিন্তু বেশ ভালো রকম একটা একটা জাম্প মারে আইএসএল টেবিলে। কারেন্টলি দে আর সেকেন্ড, তারা দ্বিতীয় নম্বর পজিশনে আছে। আগের ম্যাচে জিততে পারলে তাদের কাছে একটা ভালো চান্স ছিল লিগ টেবিলে টপ করবার। যদিও যেটা হয়নি সেটা হয়নি, কিন্তু কারেন্টলি যেখানে যেখানে মোহনবাগান দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ আ স্লিপারি স্লোপ। কারণ মোহনবাগানের তিনজন ক্রিটিক্যাল প্লেয়ার্স ইনজিওর্ড। আশিস রায়, যার কোনো রিপ্লেসমেন্ট নেই, রাইট ব্যাক পজিশনে খেলেছে, এবং অনিরুদ্ধ থাপা, যে আগেন মানে মোহনবাগানের যে ড্রিম মিডফিল্ড বা ইন্ডিয়ান যে কোর মিডফিল্ড, তাতে একটা খুবই ক্রিটিক্যাল একটা পজিশন হোল্ড করে অনিরুদ্ধ থাপা। এবং অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট, যে কিন্তু খেললে মোহনবাগান খেলে, যে বসে গেলে মোহনবাগান বসে যায়। আগের ম্যাচেই যদি আমরা দেখি, গ্রেগ স্টুয়ার্ট খেলেনি, ডিমি পেট্রাটা স্টার্ট করেছিল, এবং মোহনবাগান কিন্তু জয়ের রাস্তা খুঁজে পায়নি। তো এই তিনটে প্লেয়ারের কারেন্ট চোটের অবস্থা কি, তাদের কতটা চান্স আছে, কবে তারা ফিরে আসছেন, সেই সেই বিষয়ে যদি আমি বলি, তো গ্রেগ স্টুয়ার্ট প্রবাবলি রিহ্যাব থেকে ফেরত আসছেন, অ্যান্ড হি হ্যাজ অলরেডি স্টার্টেড ওয়ার্মিং আপ। যদি আমি মনে করি না যে আপকামিং জামশেদপুর গেমটা তিনি স্টার্ট করবেন, প্রবাবলি কোচ তাকে হয়তো সেকেন্ড হাফে কিছুটা কিছুটা টাইম নামাতে পারেন, ডিপেন্ডিং অন ম্যাচ সিচুয়েশন। এবং তিনি কিন্তু রিস্ক করবেন না গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কোনো রকম কোনো হড়বড়ি করার, কারণ গ্রেগ স্টুয়ার্ট, যেরকম আমি বলছিলাম, হোল্ডস দি কি ফর দি মোহনবাগান টিম। উল্টো দিকে যদি অনিরুদ্ধ থাপার কথায় আসি, অনিরুদ্ধ থাপার ইনজুরিটা লুকস মোর সর্টেড, এবং আমার মনে হয় অনিরুদ্ধ থাপা স্টার্ট করলেও করতে পারে। বাট একটা আরেকটা খবর শোনা যাচ্ছে যে আপুইয়া কিন্তু লাস্ট ট্রেনিংটা, মোহনবাগানের ট্রেনিংটা জলদি আহ, মানে পুরো ট্রেনিংটা করেনি। তো আপুইয়া যদি ইনজিওর্ড হয়ে যায়, হয়ে হয়ে গেছে, বা আপুইয়ার ফিটনেস কোন জায়গায় আছে, এটা এটা আহ, এটা দেখাটা ইম্পর্টেন্ট হবে, কারণ আপুইয়া জাস্ট ন্যাশনাল ডিউটি থেকে ফেরত এলো। হয়তো সেই এই জন্যই ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য তাকে হয়তো জলদি ছুটি দেওয়া হয়েছে। কিন্তু আপুইয়া না থাকলে অনিরুদ্ধ থাপাকে কিন্তু স্টার্ট করতেই হতে পারে, বিকজ অভিষেক সূর্যবংশী এবং দীপক দীপক টাংরি দুজন এরকম দুজন একটা ডেস্ট্রয়িং মিডফিল্ড লাইনকে নিয়ে কিন্তু মানে গোলের রাস্তা খুলবে না। লাস্টলি অবশ্যই কথা বলতে হবে আশিস রায়কে নিয়ে। আশিস রায়, যেরকম আমরা জানি, আম, আমাদের রাইট ব্যাক পজিশনে খেলছে। কে কত ভালো খেলছে কত খারাপ খেলছে সেটা বলা ডিফিকাল্ট, কিন্তু আশিস রায়, যেহেতু কোনো রিপ্লেসমেন্ট নেই, আশিস রায়ের ইনজুরিটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল বলে মনে হচ্ছে। এবং আশিস রায় যেহেতু একজন উইং ব্যাক, আর জামশেদপুরের মোস্ট অফ দি অ্যাটাক আর উইং বেস্ট, তো এই জায়গাটা কিন্তু মোহনবাগানের জন্য খুব একটা শান্তির হবে না। যদিও আমার মনে হয় মোহনবাগান ইজ থিঙ্কিং অফ ব্রিঙ্গিং ইন দীপেন্দ্র বিশ্বাস বা এই ধরনের কিছু প্লেয়ারকে তারা রিপ্লেসমেন্ট হিসাবে নিয়ে আসবে। কিন্তু দীপেন্দ্র বিশ্বাস কিন্তু তার ফেভারিট পজিশন ইজ সেন্টার ব্যাক। যদিও আমার মনে হয় দীপেন্দ্র বিশ্বাস ইজ ইয়াং অ্যান্ড ইজ কোয়াইট ট্যালেন্টেড, তো তার মধ্যে ক্ষমতা আছে অ্যাডপ্ট করবার। বাট উইথ দ্য স্পিড অফ সানান বা ইমরান, কিভাবে দীপেন্দ্র কোপ আপ করবে, এটা কিন্তু দেখবার জন্য মুখিয়ে থাকবো আমরা। আশিস রায়ের যদি আমি ইনজুরির দিকে কথা বলি, আশিস রায় কিন্তু ইনজিওর্ড হয়ে এসেছেন ন্যাশনাল টিমের ডিউটিতে থাকাকালীন। তো উনি ন্যাশনাল টিমে ট্রেন করতে গিয়ে ইনজিওর্ড হয়েছেন, যদিও এটা নতুন কিছু নয়, যে কোনো প্লেয়ারের সাথে হতে পারে। আর মোহনবাগান বারবার এই পজিশনে নিজেকে খুঁজে পায়, কারণ মোহনবাগানের একটা একটা অ্যাফিনিটি আছে টু টু হ্যাভ ন্যাশনাল টিম প্লেয়ার্স ইন দেয়ার স্কোয়াড। বাট মোহনবাগানের আরেকটা অ্যাফিনিটি হচ্ছে যে তারা কখনো দূরের কথা ভাবে না, বা কারেন্ট ব্রিড অফ কর্মকর্তারা দূরের কথা ভাবে না। তারা তারা জানে যে আমরা যদি টিমকে লোড আপ করি উইথ ন্যাশনাল টিম প্লেয়ার্স, তো যখন ন্যাশনাল টিম প্লেয়ার্স আর নাই, তাদের রিপ্লেসমেন্ট কারা হবে সেটা নিয়ে কিন্তু এনাফ চিন্তা ভাবনা করা হয় না, যেটা যেটা করা শুধু মোহনবাগান কেন, যে কোনো স্কোয়াডেরই করা উচিত। এবং এবং যেটা একটা খুবই বেসিক মাইন্ডসেট, একটা 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 ভিশন, যেটা যে কোনো ফুটবল ক্লাবেরই থাকা উচিত। এবং শতবর্ষ প্রাচীন ক্লাব মোহনবাগানের থেকে এতটুকু তো আশা করাই যায়, এটা আমার মতামত। তো এবারে যদি আমরা অপশনস দেখি, তো ডিমি পেট্রাডস নিশ্চয়ই স্টার্ট করবে ইন ইন টার্ম উইথ ইন ইন প্লেস অফ গ্রেগ স্টুয়ার্ট। আর যদি অনিরুদ্ধ থাপা না স্টার্ট করছেন, তো তো আমার মনে হয় দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশীর মধ্যে কেউ একজন স্টার্ট করবেন শুরু 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 থেকে, হয়তো অনিরুদ্ধ থাপা পরে নামবে। তো আমার মনে হয় যেহেতু আহ, আহ, আশিস রায় ফিট নয় এবং দীপেন্দুর ফেভার পজিশন নয়
রাইট ব্যাকটা, তো হয়তো আমরা 3 ম্যান ডিফেন্সও দেখতে পারি, যেখানে দীপেন্দু, আলরেড এবং অ্যালবার্টো থাকবে তিনটে ডিফেন্সে। দুটো উইং ব্যাক হতে পারে সুভাশিস এবং মানবীর, মাঝে অভিষেক, সূর্যবংশী, আহ, আপুইয়া এবং সাহালকে দিয়ে একটা 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 মিডফিল্ড ট্রায়ও তৈরি করা যেতে পারে, এবং অ্যাটাকে দুজন ফরওয়ার্ড হবে, টিমি পেট্রাটস এবং অবশ্যই জেমি ম্যাকলারেন। সো দিস ইজ মাই প্রবাবল 11 ফর দি নেক্সট গেম উইক ফর মোহনবাগান। তো আপনারা জানান আপনাদের ফার্স্ট 11 কি হতে পারে, এবং আপনাদের কি মতামত এই যে মোহনবাগানের ওভার ডিপেন্ডেন্সি অন ইন্ডিয়ান ন্যাশনাল ন্যাশনাল টিম প্লেয়ার্স, এইটার তারা তারা কোনো সেকেন্ড অপশন কেন ভাবে না। আর লাস্টলি আপনারা এটাও জানান যে আপকামিং জামশেদপুর মোহনবাগান ম্যাচের স্কোর লাইন কি হতে চলছে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।